আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো ইনশাআল্লাহ। সকলকে অভিনন্দন। আজকে আমরা আলিম শ্রেণীর প্রথম বর্ষের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এর কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো গতদিনে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে কিছু নিয়ম রয়েছে, আব্বাও নীতি রয়েছে, হুন্ডের নীতি রয়েছে, পলির বর্জ্য নীতি রয়েছে, সেই নীতিগুলোর সাপেক্ষে কিন্তু সেই নীতিগুলোর আলোকে কিন্তু একটা পরমাণুতে ইলেকট্রন বিভিন্ন যে শক্তি স্তর রয়েছে সেই শক্তি স্তরে বিন্যস্ত হয়। তো আমরা গতদিনে আব্বাও নীতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আব্বাও এটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। এটা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়। প্রথমে নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করে, সেই অরবিটাল পূর্ণ করার পরে পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রনটা যায়। তো যতক্ষণ না নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ হবে ততক্ষণ উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে না। এখন একাধিক অরবিটাল, এখানে কোনটা নিম্ন শক্তির অরবিটাল কোনটা উচ্চ শক্তির অরবিটাল সেটা নির্ণয় করার জন্য n প্লাস l এর মান দ্বারা এটা নির্ণয় করা হয়। তোমরা জানো যে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে, আর স্মল l এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে। n প্লাস l এর মান যেখানে কম হবে ইলেকট্রন প্রথমে সেখানে প্রবেশ করবে, এবং n প্লাস l এর মান বেশি সেটাতে পরে প্রবেশ করবে। আবার কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে n প্লাস l এর মান হচ্ছে একই হচ্ছে একাধিক ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে n এর মান যেখানে কম ইলেকট্রন প্রথমে সেখানে প্রবেশ করবে। যেমন 3d4s বা 3d4s4p এই অরবিটালগুলোর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। তো গতদিনও আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা আলোচনা করব হুন্ডি নীতি সম্পর্কে। সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাসটা হুন্ডি নীতি দ্বারা নির্ধারিত হয়। তো হুন্ডি নীতিটা হচ্ছে যে সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন এগুলো সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় অবস্থান করতে পারে, এবং এই ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। তো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল বলতে 3টা p অরবিটাল, 5টা d অরবিটাল, 7টা f অরবিটাল এগুলোকে বোঝানো হয়। s অরবিটালের ক্ষেত্রে কিন্তু এই হুন্ডি নীতি প্রযোজ্য নয়। কেন নয়? কারণ সমশক্তি সম্পূর্ণ অরবিটাল, s অরবিটালের তো সমশক্তি সম্পূর্ণ একাধিক s এর অরবিটালের কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু নেই এই কারণে এক্ষেত্রে হুন্ডি নীতি প্রযোজ্য নয়। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখি। যেমন নাইট্রোজেন, এখানে যে এই যে px py pz এই অরবিটালগুলো সমশক্তি সম্পূর্ণ, এখানে ইলেকট্রন একটা একটা করে কিন্তু প্রবেশ করেছে, মানে 7টা ইলেকট্রন, 7টা ইলেকট্রনের মধ্যে এখানে 1s2 2s2 এখানে 4টা চলে গেল, বাকি থাকলো 3টা, সেই 3টা এখানে একটা একটা করে প্রবেশ করেছে, এবং এদের স্পিন হচ্ছে একমুখী। আমরা যদি এখানে বক্স সিস্টেমে দেখাই তাহলে আমরা দেখতে পারি অক্সিজেনের ক্ষেত্রে আমরা এটা দেখাতে পারি। অক্সিজেনের ক্ষেত্রে এখানে দুইটা অক্সিজেনের 8টা ইলেকট্রন, এখানে 4টা চলে গেল, বাকি থেকে 4টা, 4টার মধ্যে 3টা প্রথমে কিন্তু একটা একটা করে প্রবেশ
করার পরে আরেকটা যে অতিরিক্ত ইলেকট্রন যেহেতু বেশি থেকে গেছে এক্ষেত্রে এটা অবস্থান করতে এটা বাধ্য হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু একটা একটা করে প্রবেশ করেছে। বক্স সিস্টেমে তো হুল্ডের নীতির আলোকে কিন্তু আমরা আরো কিছু ব্যাখ্যা করা যায় কিছু বিষয়, যেমন যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালের স্থায়িত্ব বা স্থিতিশীলতা আংশিক পূর্ণ অরবিটালের চাইতে বেশি হয়। অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালের স্থায়িত্ব আংশিক পূর্ণ অরবিটালের চাইতে বেশি। তো সেক্ষেত্রে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল কোনগুলোর ক্ষেত্রে এটা, যেমন np3, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, np3, np6, nd5, nd10, nf17, 7nf14, এগুলোর ক্ষেত্রে এই ধরনের অরবিটালের স্থিতিশীলতা বেশি আংশিক পূর্ণ অসম্পূর্ণর চাইতে। p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, তো 6টার অর্ধে 3টা, 6টা তো পরিপূর্ণ, এটা অর্ধপূর্ণ। d অরবিটালের অর্ধপূর্ণ পরিপূর্ণ, f অরবিটালের অর্ধপূর্ণ পরিপূর্ণ, এই অবস্থাটা অধিকতর স্থিতিশীল। তো আমরা एग्जांपल হিসেবে দেখতে পারি ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পারি, কপারের ক্ষেত্রে আমরা দেখতে পারি। ক্রোমিয়ামের ক্ষেত্রে যেমন সিক্স 18টা পর্যন্ত হয়ে গেল। এরপরে 3d আমরা কিন্তু এখানে কিছু লিখছি না, আমরা জানি 3d এর চাইতে 4s এর শক্তি কম। 4s এ আগে প্রবেশ করবে বেস অরবিটালে 2টা ইলেকট্রন, এসে প্রবেশ করার পরে বাকি থাকছে 4টা এখানে প্রবেশ করবে। এখন অর্ধপূর্ণ অবস্থায় d অরবিটালের ক্ষেত্রে 5, তো এই 3d ও 4s অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য খুবই কম, এটার বেশি কম, এটা একটু কম, এটা একটু কম, তো এটা বেশি কম, তাই জন্য আগে প্রবেশ করছে, কিন্তু আগে প্রবেশ করলেও এই দুটার শক্তির পার্থক্যটা কিন্তু খুবই কম, যার ফলে কি হয় এই প্রতিসমতার কারণে, অরবিটালের প্রতিসমতার কারণে এখানে যখনই এই ডি অরবিটালে 4টা ইলেকট্রন আসবে তখনই অর্ধপূর্ণ অবস্থা লাভের জন্য F4s থেকে একটা ইলেকট্রন নিয়ে এই অর্ধপূর্ণ অবস্থা উপনীত হবে, অর্ধপূর্ণ অবস্থায় উপনীত হবে, এবং তখন সেক্ষেত্রে অরবিটালের স্থায়িত্বটা হবে অনেক বেশি। আচ্ছা, এমনি ভাবে কপারের ক্ষেত্রেও আমরা দেখতে পাই আমাদের হয়ে গেল 18টা, তারপরে 3d 4s 20টা, আর এখানে তাহলে নাই। তো ওই যে একই কথা যে অধিকতর স্থায়িত্ব লাভের উদ্দেশ্যে স্থিতিশীলতা অর্জনের জন্য এইখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে 10 হবে, আর এটা হবে 1, আমরা পরিপূর্ণ অবস্থাটা লাভ করবে, কারণ পরিপূর্ণ অবস্থায় অরবিটালের স্থায়িত্ব, পরিপূর্ণ অবস্থায় স্থায়িত্বটা বেশি, স্থিতিশীলতা বেশি, এজন্য এই 3d 10 এই অবস্থাটা লাভ করলো। আমরা মলিবডেনাম একটা মৌল, সেক্ষেত্রে আমরা দেখতে পাই মলিবডেনাম 18, 20, 30টা হলো 4s 4p 36, 5s
4d 5s2 4d 36 38 4 এই নরমাল হচ্ছে অবস্থা এই আসলে 4s 4d তারপরে 5s তারপরে 4d আমরা 4d লিখে ফাঁকা রাখলাম 5s টা কমপ্লিট করার পরে আমরা 4d তে ইলেকট্রন প্রবেশ করালাম চারটা তো এই একই কথা অরবিটাল প্রতিসংখ্যানের কারণে এটা সৃষ্টি হয় এবং অধিকতর স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য যেহেতু দুই অরবিটালের মধ্যে শক্তি পার্থক্য খুবই কম এই কারণে অধিকতর স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এখানে তখন ইলেকট্রন হয়ে যাবে অর্ধপূর্ণ অবস্থা অর্থাৎ 4d 5 আর 5s 1 ঠিক তেমনি ভাবে সিলভারের ক্ষেত্রে 47 2s2 2p6 3s2 3p6 হলো 18টা 18 10 28 30 এ পর্যন্ত হলো 30টা 4p6 36 আমরা 4d টা লিখে ফাঁকা রাখবো 36 2 38 আচ্ছা 38 তাহলে আর কয়টা 9টা তাহলে 47 হয়ে যায় তো এখানে তখন কি করবে ওই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন এসে কমপ্লিট হবে 10 4s1 তাহলে এখানে হয়ে গেল এটা পরিপূর্ণ অবস্থা আর এটা ছিল আংশিক অর্ধপূর্ণ অবস্থা এই অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা অনেক বেশি হওয়ার কারণে ইলেকট্রন বিন্যাসটা এরকম অবস্থা লাভ করে তো এটা হলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণের ঘটনা এবার আরেকটু ব্যতিক্রমী আমরা কিছু মৌলিক আলোচনা করব সাপোজ ল্যান্থানামের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে সেখানে আপবাউ নীতির ব্যতিক্রম ঘটে এবং ক্রস ওভার ঘটে n+1 d এবং nf এই দুটো অরবিটালের শক্তির পার্থক্য খুব কম n+1 d n+1d nf আচ্ছা তো আমরা এটা ল্যান্থানামের ক্ষেত্রে আমরা এটা ল্যান্থানাম 57 ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 57 তো এই n+4f এবং 5d যেটা ঘটে এখানে অর্থাৎ 4+1 5d এই 4f এবং 5d এর ক্ষেত্রে যেটা ঘটে যে নরমালি 4f এ প্রবেশ করার কথা কিন্তু 4f এ প্রবেশ না করে 5d তে প্রবেশ করে তো সেই ক্ষেত্রে যেটা ঘটে যে ল্যান্থানামের অধিকতর সংকোচনশীলতা থেকে রক্ষা করার জন্য ইলেকট্রনটা বিন্যাসটা এরকম হয় এবং এটা একটু ব্যতিক্রম যে এখানে ক্রসওভার ঘটে এই দুটো অরবিটালের শক্তি পার্থক্য কিন্তু খুবই কম এই জন্য সাধারণ নিয়মে ব্যতিক্রম ঘটে এটা ঘটে আমরা দেখি একটু ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল 30টা 36 38 48 54 56 57 আচ্ছা আমরা কিন্তু মানে কোন অরবিটালের শক্তি আগে মানে কোন অরবিটালের শক্তি কম কোন অরবিটালের শক্তি বেশি মানে আগে কোনটাতে প্রবেশ করবে কোনটাতে পরে প্রবেশ করবে সেই অনুসারে কিন্তু আমরা এখানে লিখলাম লেখার পরে আমরা কিন্তু পরে এটা আমরা সাজিয়ে লিখবো তো এখানে যেটা ঘটে যে 4f এর পরে কিন্তু 5d তো এই 4f এ প্রবেশ না করে এটা হওয়া উচিত ছিল এটা
ইলেকট্রন বিন্যাসটা এরকম, এটাকে আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে পরে আমাদের হবে এরকম দাঁড়াবে। সাধারণ সাজিয়ে লেখার নিয়ম হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার ক্রমানুসারে, অর্থাৎ মানে 1 2 3 4 5 এভাবে যে কোয়ান্টাম সংখ্যাগুলো মানে n, এই যে সংখ্যাগুলো n প্রধান কোয়ান্টাম সংখ্যা এটার ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে। 3d 4s2 4p 6 4d 10 4a 1 30 32 38 40 50 56 30 36 38 48 50 56 57। আচ্ছা ঠিক আছে, তো 4f1 5s 5s2 5p6 ও 5p6 আমাদের পর্যন্তই 6s2 এইভাবে। তো এখানে এই ইলেকট্রনটা এই 4f এ প্রবেশ না করে এখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে 4f এ প্রবেশ না করে যেটা ঘটে যে 5d তে প্রবেশ করে, 5d 6s2 এই যে এখানে যেটা ঘটে যে 4f এ প্রবেশ না, এইখানে এটা প্রবেশ না করে কি হয়, এখানে প্রবেশ না করে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল, তো 4f এ প্রবেশ না করে 5d তে প্রবেশ করে। তো এইটা হচ্ছে ব্যতিক্রম, যে ল্যান্থানামের যে নিউক্লিয়াসের সংকোচনশীলতা থেকে রক্ষা করার জন্য এইটা ঘটে এবং এখানে ক্রসওভার ঘটে। 4f এ না গিয়ে পরবর্তী অরবিটালি কিন্তু মানে শক্তির যে ক্রম অনুসারে পরবর্তী অরবিটালি কিন্তু 4f এর পরে 5d, তো 4f এ প্রবেশ না করে 5d তে প্রবেশ করে। এবং এখানে আমরা একটা সাজিয়ে লিখেছি, কারণ হচ্ছে যে যখন আমরা লিখবো ইলেকট্রন বিন্যাস, আমরা যখন আমরা ইলেকট্রন বিন্যাস ফার্স্ট আমরা যদি একেবারেই আমরা শুরুতে যদি আমরা কোয়ান্টাম সংখ্যার অনুসারে সাজিয়ে এবং সঠিকভাবে লিখতে আমরা সক্ষম না হই, অনেক ক্ষেত্রে যখন উচ্চ শক্তির যখন মানে উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হলে কিন্তু আমরা প্রথমে এভাবে সাজিয়ে এভাবে লিখবো, পরবর্তীতে আমরা এভাবে সাজিয়ে লিখবো। তো সেই ক্ষেত্রে 4f এ প্রবেশ না করে এটা কিন্তু 5d তে প্রবেশ করছে, এটা হচ্ছে ল্যান্থানামের ক্ষেত্রে ব্যতিক্রম। ঠিক তেমনি ভাবে অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রেও একই কেস ঘটে, ওইখানে 4f আর ওখানে হবে 5f, ওখানে এখানে 5d 4f আর ওখানে 6d আর 5f, এই একটা স্টেজ একটা ধাপ আগায় যায় এবং সেই ক্ষেত্রে ওইখানে এরকম 5f এ প্রবেশ না করে 6d তে প্রবেশ করে। এটা হচ্ছে ব্যতিক্রম। তো হুলি নীতি আলোকে আমরা এই ব্যতিক্রম মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো আলোচনা করলাম। এবারে আমরা চলে আসি পলির বর্জন নীতি সম্পর্কে। বিজ্ঞানী পলিং বলে বা পলি বা পাউলি, এক এক রকম লেখা থাকে, তো সবগুলো সঠিক, কোনটাই ভুল নয়। তো বিজ্ঞানী পলি উনি 1925 খ্রিস্টাব্দে ওনার পরমাণুতে জিরোটন বিন্যাস সে সম্পর্কে ওনার নীতি প্রণয়ন করেন, যেটাকে বলা হয় পলির বর্জন নীতি। উনি 1925 সালে এটা প্রকাশ করেন যে কোন পরমাণু যে একই অরবিটালে অবস্থানরত দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে 4 ধরনের, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো একই অরবিটালে অবস্থানরত দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তো দেখা যাচ্ছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টা কোয়ান্টাম সংখ্যার মান একই হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যাটা অবশ্যই ভিন্ন হয়েছে। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে যেমন দেখতে পাই লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পারি
এখানে আমরা জানি যে s অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে। আমরা হিলিয়ামের ক্ষেত্রে লিথিয়াম না, হিলিয়ামের ক্ষেত্রে আমরা এক্সাম্পলটা আমরা একটু দেখি যে হিলিয়ামের যে একটা অরবিটালে যে দুটো ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলো যে কোয়ান্টাম সংখ্যাগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রথম ইলেকট্রনের জন্য, ফার্স্ট ইলেকট্রনের জন্য n equal to 1, তাহলে l equal to হবে 0, n equal to 1, l equal to 0, কারণ l এর মান হচ্ছে 0 থেকে n minus 1, m equal to 0, s equal to plus half। আচ্ছা, p2 এর জন্য n equal to 1, l equal to 0, l এর মানটা n এর উপর নির্ভরশীল, l equal to 0 থেকে n minus 1। আচ্ছা, আর m এর মান তো l এর উপর নির্ভরশীল, যে ক্ষেত্রে n equal to 0 সেই ক্ষেত্রে m equal to অবশ্যই 0, m equal to 0, s equal to minus half। তো দেখা গেল যে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যে ইলেকট্রনের মানে অরবিটালের কক্ষপথের আকার, আকৃতি, কৌণিক অবস্থান একই হলেও স্পিন ইলেকট্রনের যে ঘূর্ণন সেটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এইটা প্লাস মাইনাস পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এটা ভিন্ন হয়েছে, ঘূর্ণনটা ভিন্ন হয়েছে। এটা হচ্ছে পলির বর্জনীতি। তো এই পলির বর্জনীতির সাহায্যে বিভিন্ন উপশক্তি স্তরে যে সর্বাধিক যে ইলেকট্রনের সংখ্যা সেটা নির্ণয় করা সম্ভব, এবং প্রধান শক্তি স্তরে যে সর্বোচ্চ ইলেকট্রন কতটা অবস্থান করতে পারে সেটাও নির্ণয় করা যায়। তো আমরা যেটা বললাম, আমরা এখন পলির বর্জনীতির যে প্রয়োগটা সেটা একটু আমরা আলোচনা করি। পলির বর্জনীতির প্রয়োগ। পলির বর্জনীতির প্রয়োগ। তো এটা উপশক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন যে সংখ্যা সেটা নির্ণয় করা যায়, যেমন s উপস্তরের জন্য, s অরবিটালের জন্য আমরা l equal to কি হবে, l equal to 0, m equal to 0, ইলেকট্রনের সংখ্যা হবে 2টা, কারণ কোন একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন অবস্থান করতে পারে। s উপস্তরের জন্য, p উপস্তরের জন্য আমরা জানি যে যেখানে s উপস্তরের জন্য l এর মান হচ্ছে 0, p উপস্তরের জন্য s এর ক্ষেত্রে এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 1, d উপস্তরের ক্ষেত্রে l এর মান হচ্ছে 2, এবং a উপস্তরের ক্ষেত্রে l এর মান হচ্ছে 3। আচ্ছা, তো p উপস্তরের ক্ষেত্রে l equal to 1, m equal to plus 1, 0, minus 1, m equal to plus minus l। তো প্লাস মাইনাসের মাঝখানে তো একটা 0 অবস্থান করবেই, তাহলে এখানে এটার মান দ্বারা আমরা বুঝলাম যে এখানে মোট সর্বাধিক অরবিটাল হচ্ছে 3টা। তো এক একটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন থাকতে পারে তাহলে 3টা অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6টা। ডি অরবিটালের ক্ষেত্রে l equal to 2, m equal to plus minus 2, তাহলে plus 2, plus 1, 0, minus 1, minus 2, অর্থাৎ মোট হলো 5টা, তাহলে 5 দুগুণ 10টা। ঠিক তেমনি ভাবে f এর ক্ষেত্রে
f অরবিটালের ক্ষেত্রে এর মান 3, তাহলে সেক্ষেত্রে m ইকুয়াল টু +3 +2 +1 0 -1 -2 -3 3 3 6 একে 7টা, তাহলে এক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা হবে 14টা। এভাবে একটা উপশক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা যায়। আর একটা হচ্ছে যে একটা উপশক্তি স্তরে যে কোনো প্রধান শক্তি স্তরে অরবিটালের সংখ্যা সূত্র হচ্ছে n স্কয়ার। এখন দ্বিতীয় প্রধান শক্তি স্তর অরবিটালের সংখ্যা হচ্ছে n স্কয়ার। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কতটা ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকা সম্ভব। তো দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সেটা সূত্র হচ্ছে 2n স্কয়ার। তাহলে 2 আমরা যদি দ্বিতীয় প্রধান শক্তি স্তর বলি তাহলে দ্বিতীয় মানে n এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার, তাহলে 2 গুণিত 8। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 8টা। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আমরা সর্বোচ্চ ইলেকট্রন যে 8টা হয় সেটা আমরা একটু দেখি। যে কোনো একটা মৌলের ক্ষেত্রে 1s2 2s2 2p6, এই যে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে যে কোনো মৌলের ক্ষেত্রে মানে যদি যে কোনো মৌলের ক্ষেত্রে অর্থাৎ যে মৌলের ক্ষেত্রে এই p পর্যন্ত ইলেকট্রন সবগুলো অরবিটাল পূর্ণ করার ক্যাপাসিটি রয়েছে, সেই ক্ষেত্রে এই দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টা। এটা হচ্ছে পলিবর্জ্য নীতি। পলিবর্জ্য নীতির সাহায্যে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কোন উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে এবং কোন প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে। আমরা এবার কিছু বেসিক কিছু আলোচনা করি যে যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা আমরা কিভাবে কাউন্ট করব। যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা আমরা কাউন্ট করব একটা সূত্র দ্বারা, সেটা হচ্ছে 2l + 1। এখন সাপোজ s উপশক্তি স্তরে মোট কয়টা অরবিটাল হবে? s উপশক্তি স্তরে কয়টা অরবিটাল হবে? তো s উপশক্তি স্তরের ক্ষেত্রে এর মান হচ্ছে 0, তাহলে সেই ক্ষেত্রে 2 * 0 + 1 ইকুয়াল টু কি হলো 0 + 1 ইকুয়াল টু 1। তার মানে কি অরবিটাল হচ্ছে একটা, s উপস্তরে অরবিটাল হচ্ছে একটা। p উপস্তরে কয়টা হবে? p উপস্তরের ক্ষেত্রে l = 1, তাহলে আমরা যদি মান বসাই 2l + 1 = 2 গুণিত 1 + 1 2 + 1 = 3। অর্থাৎ p উপস্তরের ক্ষেত্রে অরবিটালের সংখ্যা হচ্ছে 3টা, px py pz। তেমনি ভাবে d উপস্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কত হবে? d উপস্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা l = 2, তাহলে 2 * 2 + 1 অর্থাৎ 5। d উপস্তর আমরা জানি যে 5টা অরবিটাল, 5টা d অরবিটাল রয়েছে। তেমনি ভাবে f উপস্তরের ক্ষেত্রে l = 3, তাহলে সেক্ষেত্রে 2 * 3 + 1 অর্থাৎ 7। আমরা জানি যে f উপস্তর 7টা রয়েছে, তাই না? এমনিভাবে একটা উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কিন্তু সূত্র হচ্ছে যে 2l + 1 2l + 1। এবার এই যে বিভিন্ন উপশক্তি স্তর রয়েছে, উপশক্তি স্তরে সর্বাধিক যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে সেইটা নির্ণয় সূত্র হচ্ছে 2 * 2l + 1। বিভিন্ন যে উপশক্তি স্তর রয়েছে সেই উপশক্তি স্তর সমূহে ইলেকট্রন ধারণ ক্ষমতা। সাপোজ p অরবিটালের ক্ষেত্রে, p উপশক্তি স্তরের ক্ষেত্রে p এর ক্ষেত্রে l = 1, p উপশক্তি স্তরের ক্ষেত্রে p এর ক্ষেত্রে l = 1, তাহলে আমরা একটা মান বসাই 2 * 1 + 1 equal to 2 + 1 equal to 3 অর্থাৎ 6। তাহলে p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। ঠিক তেমনি ভাবে l d উপস্তরের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পাবো আমরা 10টা করে। আমরা 2 * 2l + 1
ডি উপস্তরের ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, তো আমরা মানটা বসাই 2 গুণিত 2 প্লাস 1 গুণ 2 গুণিত 5 ইকুয়াল টু 10। তাহলে ডি অরবিটালে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, সেটা আমরা এই সূত্রের সাথে নির্ণয় করে ফেলতে পারলাম। ঠিক তেমনি ভাবে এফ এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো 14টা। এটা একটা। আরেকটা, n এর যে কোনো মানের জন্য অরবিটাল সংখ্যা মানে প্রতিটা প্রধান শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। প্রধান শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। যেমন তৃতীয় প্রধান শক্তি স্তর, সাপোজ তৃতীয় প্রধান শক্তি স্তর মানে n এর মান 3 স্কয়ার মানে 9। তাহলে তৃতীয় প্রধান শক্তি স্তরের কয়টা উপশক্তি স্তর যদি আমরা ইলেকট্রন বিন্যাস ছকে আদলে আমরা যদি লিখি, ইলেকট্রন বিন্যাস করা আদলে, তাহলে আমরা বুঝতে পারবো 1s2 2s2, সাপোজ এটা মৌল যার ইলেকট্রন বিন্যাস আমরা করছি 2s2 2p6 3p 3s2 3p6 3b 10। আচ্ছা, তো 3p এর আবার তিনটা ভাগ আছে, সে ভাগগুলো এখন তৃতীয় প্রধান শক্তি স্তরে আমরা যে ভাগগুলো আছে, মোট কয়টা উপশক্তি স্তর আমরা সেটা হিসাব করছি। মোট অরবিটাল সংখ্যা, যে কোনো প্রধান শক্তি স্তর অরবিটাল সংখ্যা কত, আমরা তৃতীয় শক্তি স্তরে কতটা অরবিটাল আমরা সেটা কিন্তু কাউন্ট করছি। তাহলে আমরা এটাকে একটু ভেঙে লিখি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। 3px 2 3p1 2 3pz 2। তাহলে এটা হলো, এরপরে আমরা লিখবো 3dxy 3dyz 3dzx 3d c square y square 3d z square 3d z square। আচ্ছা, আমরা এই ইলেকট্রন সংখ্যাটা দিলাম না, প্রতিটাতে তো দুইটা করে ইলেকট্রন অবস্থান করতে পারে। তাহলে এবার দেখি যে 3 নাম্বারে মানে তৃতীয় প্রধান শক্তি স্তর কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 9টা তৃতীয় প্রধান শক্তি স্তর অরবিটাল সংখ্যা হচ্ছে 9টা। তাহলে আমরা কোন সূত্রের সাহায্যে বের করলাম, n স্কয়ার। আর যে কোনো প্রধান শক্তি স্তরের হচ্ছে ইলেকট্রন ধারণ হচ্ছে 2 × 12 + 1। আর যে কোনো উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা আমরা বের করব 12 + 1 এই সূত্রের আলোকে। তো আজকে তোমাদের সাথে যেটুকু আলোচনা করলাম, তোমরা এই জিনিসটুকু আব্বাও নীতি ছিল প্রথমে, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, ব্যতিক্রমী মৌল ইলেকট্রন বিন্যাস, সেখানে রয়েছে ল্যান্থানাম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, সিলভার, আমরা কপার, ক্রোমিয়াম এগুলো আলোচনা করলাম। আর কিছু আমরা বেসিক কিছু আলোচনা করলাম। তো এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা। তোমার সাথে আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো, তোমরা ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।